তো আজকে কথা বলবো হচ্ছে যে একটা স্টুডেন্ট হিসাবে আপনি একটা নতুন দেশে যখন আসেন আপনাকে অনেকগুলো পরিস্থিতির হচ্ছে যে নতুন করে সম্মুখীন হতে হবে। আর সবগুলাই হচ্ছে যে আপনার জন্য একদমই নতুন থাকবে। তো আসলে আমরাও নতুন আসছি যেহেতু আসার পরে আসলে আমরা নতুন নতুন কী কী পরিস্থিতিগুলোর সম্মুখীন হলাম। প্রথম পাঁচটা আজকে আমরা কথা বলবো টোটাল 5টা পয়েন্ট নিয়ে যে আসলে কোথায় কোথায় কী কী সমস্যা হচ্ছে এবং সেগুলোতে আমরা কীভাবে ফেস করতেছি। তো প্রথম যে সমস্যাটা হবে সেটা হচ্ছে গিয়ে আপনি প্রথমে এখানে আসার পরে দেখবেন যে সব অপরিচিত কাইন্ড অফ। আপনার যদি আপনি দু একজন ফ্রেন্ড সাথে সহ আসেন তাহলে ব্যাপারটা টোটালি ভিন্ন। আদারওয়াইজ এমনিতে আপনি দেখবেন হচ্ছে যে চারদিকে সব অপরিচিত মানুষ বাংলাদেশে প্রচুর আছে, কিন্তু কেউ কারোর জন্য আসলেই টাইম নেই। আর টাইম নেই সেটার জন্য যে তাকে ব্লেম দিব আসলে ওরকম কোনো অপশন নাই। জাস্ট বিকজ অফ হচ্ছে যে সবাই যার যার মতো করে ব্যস্ত, কেউ তার একাডেমিক কেরিয়ারে ব্যস্ত, কেউ তার কর্মজীবনে ব্যস্ত। সো যার যার একটা পার্সোনাল ব্যস্ততা আছেই। সো ওই ব্যস্ততাকে কাটাইয়া ওঠার পরে আপনাকে যে সময় দিবে আসলে ওরকম করে কারোর হাতে ওরকম সময় থাকে না। সেই জন্য আপনি খুব লনলি ফিল করবেন। আপনার সারাউন্ডিংয়ে নিজের পরিচিত মানুষজন থাকলেও মনে হবে যে লনলি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রথম সমস্যা হয় আর কি। আইডেন্টিটির একটা ক্রাইসিস থাকে। আইডেন্টিটি সবাই চারদিকে আননোন পারসন, হ্যাঁ, নতুন একটা ভাষা, নতুন একটা দেশ, নতুন একটা কিছু সব কিছু। সো এটা হচ্ছে প্রথম ক্রাইসিস। তারপরে যে ক্রাইসিসটা হয় সেটা হচ্ছে বাসস্থানের সংকট। এই ব্যাপারটা নিয়ে কথা বলবে লিহন, কারণ এটা লিহন খুব স্ট্রংলি হ্যান্ডেল করছেন, হচ্ছে যে সিচুয়েশনটা ফেস করছে। তো লিহন তুমি বলো। আচ্ছা, তো ভাই তো বললোই প্রথমে যেটা যে লনলি ফিল অবশ্যই হবে আপনার। আপনি যত ভালোই ব্যাকগ্রাউন্ড থেকে আসেন না কেন, আপনি যদি মনে করেন যে আপনি মানুষ ফ্রেন্ড বানাতে পারেন তাহলে আপনি এই জায়গায় সার্ভাইভ করতে পারবেন। আর যদি মনে করেন যে আপনি ফ্রেন্ড বানাতে পারেন না তাহলে আপনি এখানে নিঃস্ব। তো সেক্ষেত্রে আমি যদি বাসস্থানের কথা বলি, সত্যি কথা বলতে এখানে আসার পর প্রথম যে ফিলটা হয় সেটা হচ্ছে আপনার বাসা নিয়ে। কারণ আমি যখন ভাইয়ার আমি কিন্তু একসাথে ইমিগ্রেশন পার করছি, একসাথে এয়ারপোর্ট গেছি। তো আমার যে কনসালটেশনের লোক ছিল সে আমাকে রিসিভ করার পর সে আমাকে জিজ্ঞেস করতে বাসা কোথায় নেবেন। তো তার বাসা থেকে শুরু করে সব কিছু তো তার ম্যানেজ করার কথা ছিল, বাট সে কোনো কিছু ম্যানেজ করতে পারে নাই আনফর্চুনেটলি। তো ম্যানেজ আমাকেই করতে হয়েছে। তো আমরা প্রথম দিন কয়েকটা দিন হোটেলে উঠছি। তো আপনি যদি চিন্তা করেন হোটেলে থাকবেন তাহলে এটা সবচেয়ে বড় ভুল হবে, কারণ হোটেলে প্রত্যেক রাতের ভাড়া অ্যারাউন্ড আপনি 5-6 দিন থাকলে একটা বাসা ভাড়া সমান হয়ে যায়, রাইট? মানে অন এন এভারেজে মিনিমাম হচ্ছে যে 100 রিঙ্গিত। আর আপনি যদি নতুন, যেহেতু আপনি বুঝবেন না, ওরে আপনার মনে করেন যে আমাদের দেশের মতো এখানেও সেম ব্যাপারটা হয় যে 150-200 টাকা 180 টাকা এরকম নিয়ে পার নাইট। সো এটা কিন্তু অনেক মোটামুটি। সেক্ষেত্রে আমি যখন 26 তারিখে আসলাম, 26 তারিখে আসার পরে আমি মেবি 4-5 দিন ছিলাম। 4-5 দিনে তো আমার মিনিমাম 250 থেকে 300 রিঙ্গিতের মতো চলে গেছে। তো 300 রিঙ্গিত যাওয়ার পর আমি যখন চিন্তা করলাম যে আমি বাসা খুঁজবো, কারণ এভাবে আসলে চলা যায় না। কারণ যে পরিমাণ আমরা রিঙ্গিত নিয়ে আসছিলাম, টাকা নিয়ে এসেছিলাম, এমনি খরচ করলে আসলে 7 দিনের মধ্যে আমাদের বাসা থেকে আবার টাকা আনতে হবে। তো এরপর থেকে আমি বাসা খোঁজা শুরু করি। ফেসবুকে অনেক কমিউনিটি আছে, কমিউনিটি গ্রুপ আছে, সেখানে খোঁজ করা শুরু করি। তারপরে ওখানে আমি বাংলাদেশে ভাই ব্রাদার পাই, এবং আমি ভার্সিটির যখন যাওয়া আসা শুরু করি তখন ভার্সিটির আশেপাশে যারা লোকজন থাকে তাদেরকে জিজ্ঞেস করি যে বাসা কেমনি কী পাওয়া যায়। তারাও বিভিন্ন নাম্বার দেয়। এখানে আমি একটা কথা বলি, বাসার এখানে মূলত ওনার কোনো বাংলাদেশি না, মূলত ওনার থাকে সব মালাই চাইনিজ, তামিল মালাই। এরা এরাই মূলত আর কি বাসার মালিক থাকে। বাট এরা কি করে, বা কিছু দালাল ধরে। দালাল বলতে এখানে আর কি ভদ্র ভাষা যারা বলে এজেন্ট। হ্যাঁ, তো এজেন্ট ধরে। এজেন্টরা কি করে, আপনার সাথে কথা বলবে। ধরেন ভাড়া, অরিজিনাল ভাড়া হইতেছে 500 রিঙ্গিত বা 600 রিঙ্গিত। ওরা ওর প্রফিটটা রেখে বলবে যে 600 রিঙ্গিত বা 700 রিঙ্গিত, এরকম করে বলবে। ওর প্রফিট থাকবে। ইভেন এটা বা যা খুশি হন, ওর প্রফিট থাকবে। ইভেন এটা এককালীন না, এটা আপনি যতদিন থাকবেন, যত মাস থাকবেন, সেই ইভেন এই টাকাটা আপনি কোনোদিনই মালিকের সাথে কথা বলতে পারবেন না, শুধুমাত্র দালালের সাথে আপনার কথা হবে। বা আপনার বিদ্যুৎ বিল থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং, এভরি ফ্যাসিলিটিস দালাল দিবে, এবং আপনি দালালকে সে পেটা করবেন। তো এটা হইতেছে মূলত। আর দ্বিতীয় কথা হইতেছে শুধুমাত্র জবের ক্ষেত্রে না, সব দিক থেকে আপনাকে আসলে সতর্কতা থাকতে হবে। কারণ সত্যি কথা বলতে আমরা বাঙালি, তো আমাদের বাঙালি যাতে এরকম যে মানুষ ভালো চাইলে মানুষের ভালো দেখতে পারে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি যখন বুঝে যাবেন যে এটা তো আসলে মালিক না, এটা তো আসলে দালাল, এটা তো আসলে প্রলোভন দেখা যাচ্ছে, তখন তারা আপনার কাছে অনেক সময় বাসা ভাড়া দিবে না, মানে খারাপ ব্যবহার করবে বা বলবে যে এটা বাসার এরকম না ওইরকম, সেটা যখন আপনি ইউজড হয়ে যাবেন, মিনিমাম 2 সপ্তাহ 3 সপ্তাহ যখন এক জায়গায় থাকবেন, একটা এলাকায় থাকবেন, ঘোরাঘুরি করতে হবে ভাই। কারণ হচ্ছে না ঘুরলে আপনি আসলে চিনবেন না কোনো কিছু, আর রাস্তা না চিনলে আপনি এখানে নিঃস্ব। তো ঘোরাঘুরি করার সময় দেখবেন যে আপনি ঠকছেন বা জিতছেন, মন খারাপ করা যাবে না। কারণ আপনি নতুন, আমি নতুন, আমরাও ঠকছি, কাইও আসলে আসা জিতে না, এটা হাজারে একজন। তো সেই ক্ষেত্রে আমি এটাই বলবো যে
হ্যাঁ যদি ঠইকাও থাকেন তারপর থেকে আপনি আসলে বুঝবেন যে না এই জায়গায় আমার বাসার রেন্ট কম, এই জায়গায় বাসার রেন্ট বেশি। আবার অনেকের থাকে অনেক রকম ফ্যাসিলিটিস থাকে, যেমন অনেকে থাকতে চায় যে না আমি হোটেল রুমে থাকুম, আমার এরকম বাসা বাড়ি ফ্ল্যাটের মধ্যে ভালো লাগে না। আবার অনেকে চিন্তা করে আমি স্টুডেন্ট মানুষ, আমার একটু কমে হইলে ভালো, তো আমি একটা রুম শেয়ার করে থাকি, 2 জন থাকি, একটা রুমে 3 জন থাকি। তো এখানে মূলত বাসা 3 রকমের পাওয়া যায়, একটা হচ্ছে স্মল রুম, আরেকটা হচ্ছে মিডিয়াম রুম, আরেকটা হচ্ছে মাস্টার রুম। এই 3টে মিলে হচ্ছে একটা কম্বোডিয়াম। তো যে কেউ যদি কম্বোডিয়াম নেয় তাহলে সে তার ক্ষেত্রে একটু কম পড়ে, বাট কেউ যদি সিঙ্গেল রুম নেয় সেক্ষেত্রে আপনি যদি একবার কুয়ালালামপুরে নিতে চান, কেএল বলতে কুয়ালালামপুর, সেক্ষেত্রে আপনার মিনিমাম 500 থেকে 900 পর্যন্ত গুনতে হবে। আর যদি মিডিয়াম নেন, যেটাকে আমরা বলি স্টুডিও অ্যাপার্টমেন্ট, যেটার মধ্যে ওয়াশরুম অ্যাটাচ থাকে, বাকি 2টাতেও থাকে, তা সেক্ষেত্রে আপনার 1000-1200 থেকে শুরু করে, তারপরেও 700 থেকে শুরু করে 1000-1200 পর্যন্ত আছে। আর মাস্টার বেডরুম যদি আপনি নিতে চান, সর্বনিম্ন আপনাকে 900 থেকে 1800-2000 পর্যন্ত গুনতে হবে। এটাই, আর কোনো কিছু না। বাকিটা আসলে আপনি দেখতে দেখলে ইউজ টু হলে বুঝতে পারবেন যে আপনার এক্সপেন্সের উপরে আপনার লিভিং স্টাইল। এটাই এটাই হ্যাঁ। সো এই জিনিসটা কিন্তু অনেক ডিটেলসে এক্সপ্লেন করলো লিহন। তো তারপরে যে ব্যাপারটা আসি, মোটামুটি এই জিনিসগুলো আপনি ভার্সিটিতে আসলেন, ভার্সিটির আপনার পাসপোর্ট জমা দেওয়া, টুকটাক ডকুমেন্টেশনের কাজ এগুলো করলেন, আপনার এই সেই হলো মেডিকেল টেডিকেল এগুলা, তারপরে বাসা খোঁজার যে সংকটটা, এগুলো করতে করতে আপনার 10-15 দিন অটোমেটিক্যালি চলে যাবে, এক মাসে চলে যায়, 1 মাসও চলে যাবে, আপনি টেরও পাবেন না কোন দিক থেকে চলে গেল। সো অবশ্যই কিন্তু বাসা থেকে অন্তত 1 মাসের ব্যাকআপ আনার ট্রাই করবেন। আনুমানিক হচ্ছে যে 1000-1500 রিঙ্গিত এটা লাগবেই, মানে 1500 রিঙ্গিত হলেও আপনি দেখা যাবে যে 15-20 দিন পরে আপনি মোটামুটি একটা ক্রাইসিসে পড়ে যাবেন। আরেকটা কথা মেনশন করি, আপনি শুধুমাত্র বাসার ভাড়া না, আপনার নিজের এক্সপেন্স আছে। যেমন ধরেন আপনি সিগারেট খান না, চা পানি কিছুই খানা ধরলাম, কিন্তু আপনার দিনে তো কিন্তু খাইতে হবে, আপনি না খেয়ে থাকতে পারবেন না। সাপোজ এখানে হইতেছে আপনি পানি ভরতে যাবেন, এখানে কিন্তু আপনি জগমগ পাবেন না, তো সেক্ষেত্রে একটা পানির বোতল কিনে সেটা আপনাকে রিফিল করে ভরতে হবে। তো রিফিলের ক্ষেত্রে 10 সেন্ট 20 সেন্ট এরকম লাগে, যার যেরকম পানি দরকার হয়। আবার দিনে আপনি সর্বনিম্ন যদি একবারে ধরলাম যে একবার চিপেস্ট খাবার যদি খান 7-11 থেকে বা কেকে থেকে, আপনার প্রতিদিন 10 রিঙ্গিত করে ধরতে হবে মিনিমাম, অ্যারাউন্ডে 10 রিঙ্গিত থেকে 15 রিঙ্গিত আপনাকে ধরতে হবে। যদি সবচেয়ে কম খরচ করতে চাই তাহলে 10 থেকে 15 রিঙ্গিত আপনার ধরতে হবে। তাহলে মাসে আপনার 450 রিঙ্গিত শুধুমাত্র আপনার খাওয়ার পিছনে যাবে, বাসা ভাড়া না, খাওয়ার পিছনে যাবে, ধরে রাখা মোটামুটি সেফ। হ্যাঁ, এটা একটা গেল। তো এই জিনিসটাই ক্রাইসিসটা মোটামুটি আপনি শেষ করলেন। তারপরে যে ক্রাইসিসটা আসবে সেটা হচ্ছে জব, কারণ আমরা মোটামুটি সবাই অন্তত টিউশন ফিটা বাসা থেকে আনলেও নিজের চলাটা নিজে এখানে ম্যানেজ করার ট্রাই করি। তো সেক্ষেত্রে যে জিনিসটা হয়, এখানে আপনি যখন জব খুঁজতে যাবেন দেখা যাবে যে হচ্ছে যে আপনাকে মোটামুটি সব জায়গাতে খুব একটা অ্যাপ্রিসিয়েট করতেছে না, জাস্ট বিকজ অফ প্রথমত এখানে স্টুডেন্ট জব অ্যালাউ না, তবুও করে, অবশ্যই করে। আর বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, তারা মালয়েশিয়ানরা শুধুমাত্র মালয়েশিয়ানদেরকেই হায়ার করতে চায়। আপনি যখন জবের জন্য যাবেন, আর নিজেও আমি এটা ফেস করছি যে লোকাল ছাড়া নেয় না, হ্যাঁ লোকাল ছাড়া নেয় না, তারা শুধুমাত্র হচ্ছে যে লোকাল মানুষদেরকে বেশি প্রায়োরিটি দেয়। এটা ভাষাগত কারণেও না ঠিক, আসলে এটা তাদের, আমি জানি না আসলে কেন তারা এই কাজটা করে, বাট আলটিমেটলি আমি যত জায়গায় অ্যাপ্রোচ করি যে মোস্টলি তারা লোকালদেরকেই বেশি পছন্দ করে। তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনি অনেকগুলো স্কিল শিখে আসার পরেও দেখবেন যে সঠিক জায়গাটা আসলে খুঁজে বের করাটা একটু টাফ। আমি এখনও খুঁজতেছি, হ্যাঁ, যে কারণ আমার তো একাডেমিক প্যারাটা সামলে তারপরে হচ্ছে যে জবটা মেনটেন করতে হবে। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার আমি মন মতো এখনও ওরকমভাবে পাচ্ছি না আর কি জবটা। সো তারপরে লিওন, তুমি একটু বলো যে হচ্ছে যে আমাদের ক্লাসের শিডিউলটা, এটা আসলে মেনটেন করাটা কেমন হয়, শিডিউলটা কেমন হয়, কতটা প্যারা দেখ আমাদের দেশে ভার্সিটি আর এখানের মধ্যে পার্থক্যটা? আচ্ছা, তো আমি বলি, আমি তো মূলত সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, তো সেক্ষেত্রে আমি জানি যে সাউথ ইস্ট একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এরকম প্যারা দিতে পারে। পাবলিকের কথা বললে তো আসলে লাভ নেই। আর প্রাইভেটে যদি আমি বলি, সেক্ষেত্রে আপনার 10টার দিকে ক্লাস থাকবে, 2টা পর্যন্ত ক্লাস থাকবে, আবার 2 ঘন্টা ব্রেক, তারপর আপনার ক্লাস থাকবে। তো একদিনের মধ্যে আপনি ক্লাস করতে পারলে 2 দিন আপনার সেফ, যে আপনার 2 দিন না আসলেও চলবে। বাট আপনি যদি ইন্টিতে আসেন, ইন্টি রুটিন দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। মানে ওরা এমনভাবে রুটিন সেট করছে যাতে কোনো ছেলে পেলে জব না করতে পারে। কারণ হচ্ছে আমার যে রুটিন, ভাইয়ের রুটিন কিন্তু আলাদা, কারণ আমরা দুজন 2 সাবজেক্টে পড়তেছি, তো দুজনের রুটিন আলাদা হবে, এটা স্বাভাবিক। তো আমার রুটিনের ক্ষেত্রে যদি বলি, প্রথম যে দিন আমাদের সপ্তাহে 4 দিন ক্লাস থাকে, প্রথম দিন সকাল 8টা বাজে, মানে একটা স্টুডেন্ট ঘুমের থেকে উঠতে 8টা বাজে, আর ওর ক্লাসই হচ্ছে 7টা বাজে, ঠিক আছে। যাই হোক, 8টা থেকে 12টা পর্যন্ত, মানে একবার সকাল পুরো টাইমটা হচ্ছে ওকে ইউনিভার্সিটি থাকতে হবে। এর পরবর্তীতে ফ্রি। পরের দিন 10টা থেকে 5টা পর্যন্ত, মাঝখানে আবার 2 ঘন্টা ব্রেক আছে। তার মানে হচ্ছে আপনি যদি চিন্তা করেন যে আমি 12টা থেকে পরের দিন কাজ করা শুরু করব, এরপরের দিন আর পারবেন না, একদিন করার পর আপনাকে স্টপ করে দিতে হবে, ঠিক আছে, ওটা পারবেন না। এরপরের দিন আবার ধরেন 8টা থেকে 11টা পর্যন্ত, তারপরের দিন আবার হইতেছে 12টা থেকে আবার
7টা পর্যন্ত, মানে এরকম। আবার কিছু কিছু সময় যখন ধরেন যখন কোনো একটা ম্যাম বা টিচার অসুস্থ থাকে বা যে কোনো রিজন হইতে পারে, মানুষের সমস্যা থাকতেই পারে, তখন রিপ্লেসমেন্ট ক্লাসের কোনো অভাব নাই, কোনো রিপ্লেসমেন্ট ক্লাসের অভাব নাই, ফাঁকিবাজির কোনো অপশন নাই, টিচারও ফাঁকিবাজি করতে পারবে না এখানে। এখানে আপনি ম্যাডাম 2 দিন আসে নাই, ক্লাস হয় নাই, ওই ক্লাস আপনাকে ওই যে বললাম 12টা পর্যন্ত বা 7টা পর্যন্ত আরো 4 ঘন্টা থেকে আপনার ক্লাসটা কমপ্লিট করে তারপর আপনাকে ছাড়বে। তো আপনি যদি চিন্তা করেন যে আমি তো জবের কথা বলে আসছি ভাই, আমি 8টা থেকে আসবো, এমন হবে যে আপনি পৌঁছেছেন রাত 12টা বাজে, তখন সব বন্ধ হয়ে গেছে। তো এমনি করে জব একটা তো জব পাওয়া খুব কঠিন, আর জব পাইলে মেনটেন করা হইতেছে আরো বেশি কঠিন। মানে ওই যে বাংলায় বলে যে স্বাধীনতা অর্জন করা থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন, এক্স্যাক্টলি, এই একটা সমস্যা হয়। সো এটা গেল একটা বিষয়। আমার রুটিনও সেম, আমার রুটিনগুলো এরকমই, একটু হজবরল। লিওনের তো তাও 4 দিন, আবার 5 দিন পালাইছে, আমার অবস্থা আরও খারাপ। হ্যাঁ, তো তারপরে আসি, ধরেন আপনি এই সবগুলা প্যারা নিয়েই কোনো রকম বাইচে আসছেন মালয়েশিয়াতে, তারপরে গিয়ে পরবর্তীতে মরার উপর খাড়ার গা যেটা বলে আর কি আমাদের দেশে লোকাল ভাষায়, ওই জিনিসটা হলো বাঙালি। কেন ভাই? আপনি যেখানে যাবেন ওইখানে বাঙালি পাবেন, এবং এর মধ্যে প্রচুর বাঙালি আছে যারা আপনারা ঠকানোর জন্যই বসে আছে। আপনি কাজ নেবেন, সে আপনার থেকে কমিশন নেওয়ার জন্য বসে আছে। আপনার কাছে হচ্ছে বাসা নেবেন, আপনি তারে হচ্ছে যে অ্যাডভান্স করছেন, যেহেতু বাঙালি আপনি বিশ্বাস করলেন যে ভাই আমি এখানে একটা আননোন পার্সনকে বিলিভ করার থেকে বেশি বিলিভ করতেছি আমার দেশের একটা মানুষকে। সো আপনি তার কাছে ধরেন বাসা সে দেখাইলো এসে বকচকর, দেন আপনি সে বললো যে অ্যাডভান্স করো, তো আপনি অ্যাডভান্স পাঠিয়ে দিলেন তাকে অনলাইনে। এরপরে আপনি আর ওর অধিশই পাবেন না, আপনি ওরে খুঁজেই পাবেন না, ওই কই গেছে, কি করছে না করছে, কে কি, আপনি কিচ্ছু পাবেন না। সো এইটা আরও একটা বড় পেইনফুল একটা বিষয়, যে নর্মালি অন্য কেউ আমাদেরকে স্ক্যাম করার কথা, কিন্তু এখানে বেশিরভাগ ক্ষেত্রেই আমি যা শুনতেছি আর কি আশেপাশে, যে লোকালরাই হচ্ছে যে মানে আমাদের দেশের মানুষজনরাও হচ্ছে যে আমাদেরকে স্ক্যাম করতে। সো এইটা খুবই, হ্যাঁ, খুবই ভেড়া হওয়ার একটা বিষয় আর কি। সো এই জিনিসগুলো আপনাকে খুব সতর্ক থাকা লাগবে আপনি যখন আসতেছেন, যে আসলে আমি কাকে ট্রাস্ট করতেছি, তাকে ট্রাস্ট করা উচিত কিনা। তার সাথে আপনি টাকার লেনদেন যদি করতে চান, সরাসরি লেনদেনের আগে তার সাথে গিয়ে দেখা করেন, একটু কষ্ট হলেও যান ভাই। এখানে আসতে হলে আপনি যদি টিকে থাকতে চান, তাহলে আপনাকে প্রচুর হাঁটা লাগবে, প্রচুর যাচাই বাছাই করা লাগবে। লিটারালি মানে আপনি এখন নিজের বাসার মধ্যে এখানে ফিল করলে হবে না যে বাবা মা করে দিবে আর আমি রিল্যাক্সে থাকবো। এখানে আপনাকেই সব করা লাগবে। আপনার বাবা যে, আমি একটা কথা বলি, হ্যাঁ, যেমন ভাই আর আমি কিন্তু এখানে আসার পর প্রচুর পরিমাণে ঘুরছি, মানে এমন না যে মানে ঘোরার জন্য ঘুরছি, কাজের জন্য ঘুরছি। হ্যাঁ, ভাই যেমন ওই যে জব সেক্টরের জন্য ঘুরছে, আমি হইতেছে এই বাকি সাইডগুলোতে ঘুরছি, যেমন বাসা কেমন, তা ম্যানেজ করবো কিভাবে, কত দূর, কিভাবে কি ইউনিভার্সিটি কিভাবে যাব, খরচ কিভাবে কমাবো, কোথায় কম পাবো, কোথায় সেভিংস হবে আমার, আমি এদিকটা দেখছি। আবার ভাই কিন্তু ওদিক থেকে শুরু করে যত এলাকা আছে ওরা কিন্তু ইনকোয়ারি করা শেষ, যে কিভাবে জব পেতে হয়, কি কি রিকোয়ারমেন্ট থাকে, কত স্যালারি, কতক্ষণ জব করতে হবে, হ্যাঁ, তো করা যাবে কি না, এটা ভাই দেখছে। তো আপনি অ্যাপ্রক্সিমেটলি ধরে নেন আমরা মূলত 1.5 মাস ধরে আসছি, কমসে কম আমাদের প্রায় 1-150 কিলো হাঁটা হয়ে গেছে। আরো বেশি হতে হবে। এবং আপনি হচ্ছে যে যদি আপনি বারবার তো গ্র্যাব বুক করতে পারবেন না ভাই, গ্র্যাবে উঠলেই হচ্ছে যে আপনার মিনিমাম তো 10 রিঙ্গিতের ভাড়া হয়, 1 কিলোমিটারের ভাড়া দেওয়া 10 রিঙ্গিত। তো এটা হচ্ছে যে 20 মিনিটের হাঁটার পথ। সো আর আপনি গ্র্যাবে তো সবকিছু এক্সপ্লোরও করতে পারবেন না, সবার কাছে কি আপনি নক করতে পারতেছেন না, আপনি সিচুয়েশনটা বুঝতে পারতেছেন না, লাইভ যে এক্সপিরিয়েন্স সেটা নিতে পারতেছেন না। এই জন্য হচ্ছে কি আপনাকে আসলে হাঁটাই লাগবে। যদি আপনি প্রপারলি সবকিছু সার্চ করতে চান, সিচুয়েশনগুলো বুঝতে চান, তাহলে আপনাকে হাঁটতেই হবে, তাছাড়া আসলে আর কোনো অপশন নাই। সো প্রিপেয়ার থাকেন যারা আসতেছেন। অবশ্যই বলবো না যে খারাপ, ইনটি অবশ্যই ভালো, একাডেমিক দিক থেকে খুবই সুন্দর, অর্গানাইজ। আপনাকে প্রত্যেকটা জিনিস মেইল করে দেওয়া হবে, আপনার শিডিউল যা যা আছে সব কিছু। এবং আমি এগুলো নিয়ে আরেকটা ভিডিওতে আমরা দুজনেই এক্সপ্লেন করবো, ট্রাই করবো যে হচ্ছে যে আসলে কীভাবে কি এখানে একাডেমিক সিস্টেমগুলো কীভাবে ম্যানেজ করে আসলে আপনি কোথায় কী করবেন, অ্যাসাইনমেন্ট সাবমিট, অল আদার থিংস। বাট আজকে ছিল যে নতুন আসার পর শুরুতে আপনি আসলে কিভাবে নিজেকে মেন্টালি প্রিপেয়ার করে আসবেন। সো আশা করি সবাই ভালো থাকবেন, অ্যান্ড হচ্ছে যে মেন্টালি প্রিপেয়ার হয়ে আসার চেষ্টা করবেন। সো টাটা, ধন্যবাদ।